আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার বিকল্প নেই বলেও জানান ডক্টর মোশাররফ হোসেন। বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারে গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা পরিপূর্ণভাবে শেষ করবে বলেও জানান তিনি। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। সংস্কার চলমান বিষয়, এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে। এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। এদিকে দুপুরে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। বাধ্যগত কোনো ঐক্য বিএনপি চায় না বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা। রুদ্র রফিকের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জনসমুদ্রে রূপ নেয়া এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, যারা ডিসেম্বরের পরে নির্বাচন চায় তাদের ভিন্ন মতলব রয়েছে। কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র বিরোধীরাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে। আজকে সরকার একমত করতে গিয়ে যেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায়, সে সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে। দেশের স্বার্থের কথা বলেই হোক বা ঐক্যের কথা বলেই হোক, সেটা কিন্তু মানবাধিকার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। নিকুঞ্জে ডিএসসি ভবনে আয়োজিত এক আলোচনা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে গণতান্ত্রিক পথে দেখতে চায় জনগণ। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণ সভায় যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ জানান, গণতন্ত্র পুনর্গঠনের জন্যই নির্বাচন চায় বিএনপি। আমরা সাংবিধানিক অধিকার চাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করেছিলাম। রাজধানীতে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তুতি সভায় নেতারা দেশের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। রুদ্র রফিক, RTV, ঢাকা।
সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে চলমান অস্থিরতা কেটে যাবে উল্লেখ করে সংস্কার শেষে নির্বাচন চেয়েছে জামায়াত। তবে কোনো ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় না দলটি। হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মন্তব্য করেন। নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। বিগত সরকারের আমলে 3টি নির্বাচনে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ পাবে বলে আশাবাদী জামায়াত ইসলামীর আমির। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত। আমরা নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। এর আগে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সেবায় নিয়োজিত সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করতে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান জামায়াত আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিক। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে ছাত্র উপদেষ্টাদের জড়িয়ে পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছাত্র উপদেষ্টাদের অপমান করার নিন্দা জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের বৈধতা দিতেই ছাত্র উপদেষ্টারা সরকারে রয়েছেন। শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক। বৈঠকে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের সমন্বিত পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। এ সময় প্রধান উপদেষ্টাকে গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব সম্পন্ন করেই যে কোনো সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায় এনসিপি। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে তিনি এই কথা জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভার পর পূর্ব ঘোষণা ছাড়াই ১৯ উপদেষ্টার অংশগ্রহণে রুদ্ধদ্বার বৈঠকের পর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত হয়েছে তা সমাধান করা হবে। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না।
এদিকে বৈঠক শেষে প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বলা হয়, সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের ফেরাকে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের বাইরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সার্বক্ষণিক তদারকিও করছেন তিনি। রাতে জামায়াত, বিএনপি ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের এমনটা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এনসিপি মনে করে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণারও দাবি করেছে তারা। এ সময় রাজনৈতিক দলগুলো জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রতি সবার পূর্ণ আস্থা রয়েছে। আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানে কাজ চলছে। সরকার সবার কথা শুনছে। প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে সরকারি চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিল দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে সকালে প্রায় ১ ঘণ্টা কর্মবিরতি করে এই বিক্ষোভ করে তারা। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। সাম্প্রতিক প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা, বিগত সরকারের সময়ের চরম দুর্নীতি সব মিলিয়ে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি। সর্বশেষ সরকারি হিসেবে মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৯%। গেল অর্থবছরে এই হার ছিল আরও বেশি। এতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন বাস্তবতায় কড়া নাড়ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরামর্শ বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা পর্যন্ত যদি উন্নীত করা যায় তাহলে সাধারণ মানুষ যারা কিনা নিম্ন আয়ের মানুষ তাদের আসলে ব্যয়যোগ্য অর্থ কিছুটা বাড়ে এবং তাতে করে তারা এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে তারা কিছুটা টিকে থাকতে পারেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন এতে রাজস্ব আহরণ কমে যাবে। আমরা এখন ৩.৫ লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরও বাড়িয়ে দিই তা আমার 80% হলো জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরও হবে না। ট্যাক্স আহরণের সময় দুর্নীতির কারণে বড় অঙ্কের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। এটি বন্ধ হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলার। নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয় বাজারে রুচিশীল গ্রাহকদের জন্য নতুন মাত্রা যোগ করতে রাজধানীর বনানীতে হাই ফ্যাশন গ্যালারির 4th ফার্নিচার শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শোরুমটিতে ঘর সাজানোর জন্য আধুনিক ডিজাইনের সোফা, বেড সহ নানা রকম ঘরোয়া ও অফিস ফার্নিচার রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। হাই ফ্যাশন গ্যালারি ব্যবস্থাপনা পরিচালক গনি আহমেদ জানান, স্থানীয় গ্রাহকদের জন্য মানসম্মত ও ট্রেন্ডিং ফার্নিচার সাশ্রয়ী মূল্যে সরবরাহ করাই হাই ফ্যাশন গ্যালারির লক্ষ্য। এই সময় ব্যবসায়ী প্রতিনিধি এবং ফার্নিচার পণ্যের আগ্রহী ক্রেতারা শোরুম ঘুরে দেখেন এবং ক্রেতাদের এই প্রয়াসকে সাধুবাদ জানান। মানসিক প্রতিবন্ধকতার কারণে ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে না বলে মনে করেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে এই দলের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর মিরপুরের সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। এই সময় সোহান বলেন, সামর্থ্যে বাংলাদেশের ক্রিকেটাররা খুব একটা পিছিয়ে নেই, কিন্তু মানসিকভাবে অনেকটাই পিছিয়ে। সিলেটে কিউদের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর মিরপুরের দ্বিতীয় ম্যাচটিতে ড্র করেছে বাংলাদেশ। প্ল্যানিং আসলে আমার কাছে মনে হয় যে ওই মেন্টাল ব্যারিয়ারটা আমাদের পার করতে হবে, কারণ আমরা অনেক কিছু চিন্তা করতেছি যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারলে কি হবে, না পারলে কি হবে, বা আমি যদি এখান থেকে বাদ যাই কি হবে। আর ওরা চিন্তা করতেছে, ওরা IPL বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে, ওদের যে স্ট্রাকচার আছে, রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে, ওদের কিন্তু আসলে এগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই। ওরা আসতেছে, ফ্রিলি খেলতেছে। তো আপনি যখন ফ্রিলি খেলতে পারবেন, আপনার অবশ্যই মেন্টাল ব্যারিয়ারটা ইজি হবে ব্রেক করা। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।